ভারতের ফিনটেক ওয়ার্ল্ডে কিন্তু একটা দারুণ খবর। দেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানিগুলোর একটা গ্রো তাদের আইপিও নিয়ে আসছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর একেবারে ভেতর পর্যন্ত গিয়ে দেখি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু উত্তরটা ততটাই ইন্টারেস্টিং। মাত্র ৯ বছরে একটা কোম্পানি কিভাবে ভারতের সবচেয়ে বড় স্টক ব্রোকার হয়ে গেল, মানে অ্যাক্টিভ ইউজারদের সংখ্যার দিক থেকে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আর এখন তারা পাবলিক হতে চলেছে, মানে শেয়ার মার্কেটে আসছে। খুব ছোট একটা কথা, কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে তাদের মন্দির বিশাল এক প্ল্যান। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব গ্রোয়ের এই বহু প্রতীক্ষিত আইপিওটা নিয়ে। তারপর কিভাবে তারা একটা স্টার্টআপ থেকে মার্কেট লিডার হলো, তাদের ফিন্যান্সিয়াল অবস্থাটা কেমন সেটাও দেখব। প্রতিযোগীদের ভিড়ে তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর তাদের ফিউচার প্ল্যানই বা কী। সবশেষে আইপিওর অফার ডিটেলস নিয়েও কথা বলবো। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। কিভাবে এই কোম্পানির জন্ম হলো, আর ভারতীয় মার্কেটে তাদের এই যে রকেটের মতো উত্থান, এর পেছনের আসল কারণটা কি। এখানে একটা খুব মজার ব্যাপার আছে। কোম্পানির ফাউন্ডাররা ওরা সবাই কিন্তু ফ্লিপকার্টে একসাথে কাজ করতেন। ওদেরকে ফ্লিপকার্ট মাফিয়া বলা হয়, মানে এমন একটা গ্রুপ যারা ফ্লিপকার্ট ছেড়ে বেরিয়ে এসে নিজেরা অনেক সাকসেসফুল কোম্পানি তৈরি করেছে। তো বোঝাই যাচ্ছে একটা হাইগ্রোথ পরিবেশে কাজ করার অভিজ্ঞতাটা তাদের শুরু থেকে কতটা সাহায্য করেছে। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই ওদের পুরো স্ট্র্যাটেজিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 2016-তে ওরা শুরু করেছিল শুধু একটা মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম হিসেবে। 2019-এ এলো ব্রোকারেজ লাইসেন্স। 2021-এ নিয়ে এলো স্টক ট্রেডিং আর আইপিও। 2023-এ এসে তারা প্রফিটেবল হয়ে গেল। আর আজকে এটা একটা মাল্টি প্রোডাক্ট প্ল্যাটফর্ম, যার ইউজার সংখ্যা 1.8 কোটি। মানে প্রত্যেকটা স্টেপ ছিল খুব ক্যালকুলেটেড। 2021 অর্থবর্ষে ওদের ইউজার ছিল 1.23 মিলিয়ন। বেশ ভালো একটা স্টার্ট, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা শুরু হয় এর ঠিক পরে। জাস্ট ভাবুন, ঠিক এক বছরের মধ্যে, মানে 2022 অর্থবর্ষে সংখ্যাটা প্রায় 3 গুণ বেড়ে গিয়ে দাঁড়ালো 4 মিলিয়নে। প্রথম 1 মিলিয়ন ইউজার পেতে ওদের সময় লেগেছিল প্রায় 5 বছর, আর তারপরের গ্রোথটা ছিল জাস্ট অবিশ্বাস্য। আর আজকের দিনে সেই সংখ্যাটা এখন 1.8 কোটি। এই যে গ্রাফটা দেখছেন, যেটা একদম রকেটের মতো সোজা ওপরে উঠে গেছে, এটাকে বলে হকি স্টিক গ্রোথ। আর ঠিক এই কারণে অ্যাক্টিভ ইউজারদের সংখ্যার দিক থেকে গ্রো আজ ইন্ডিয়ার 1 নম্বর স্টক ব্রোকার। আচ্ছা, ইউজার তো অনেক বাড়লো, কিন্তু শুধু ইউজার বাড়লেই তো আর চলে না, তাই না? আসল প্রশ্ন হলো টাকাটা আসছে কোথা থেকে, কোম্পানিটা কি আদৌ লাভ করছে? চলুন এবার একটু তাদের হিসেবের খাতাটা খুলে দেখা যাক। এই চার্টটা দেখুন, একদম পরিষ্কার ছবি। ওদের মোট আয়ের প্রায় 84.5%ই আসছে ওদের মূল ব্যবসা, মানে ব্রোকারেজ সার্ভিস থেকে, অন্য কোনো এদিক ওদিকের ইনকাম থেকে নয়। এর মানে কি? এর মানে হলো ওদের কোর বিজনেস মডেলটা খুবই স্ট্রং। কোম্পানিটা কিন্তু গত 3 বছর ধরে টানা লাভ করে আসছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। একটা বছরের হিসাবে লস দেখানো হয়েছে। এর কারণটা হলো একটা ওয়ান টাইম এক্সপেন্স বা এককালীন খরচ। আসলে অর্থবর্ষ 24-এ গ্রো তাদের কোম্পানির ডোমিসাইল, মানে হেডকোয়ার্টার, সিঙ্গাপুর থেকে ভারতে শিফট করে। আর তার জন্য ওদেরকে 1340 কোটি টাকার একটা বিশাল ট্যাক্স দিতে হয়। এটা তো আর রোজকার ব্যবসার খরচ নয়, তাই না? তো এই একটা বড় খরচ বাদ দিলে ওই বছরেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট লাভেই ছিল। এই পয়েন্টটা বোঝা খুব জরুরি। এখানে আরও একটা দারুণ জিনিস দেখার মতো। শুধু যে ওদের ইউজার বাড়ছে তাই নয়, প্রত্যেক ইউজারের থেকে ওদের গড় আয়ও কিন্তু বাড়ছে। মানে অর্থবর্ষ 23-এ যা ছিল প্রায় 2,500 টাকা, পরের বছরই সেটা বেড়ে 3,500 টাকা হয়ে গেছে। এর থেকে বোঝা যায় যে ইউজাররা প্ল্যাটফর্মটা আরও বেশি করে ব্যবহার করছে, আরও বেশি ভ্যালু পাচ্ছে। আর এটা সরাসরি এফেক্ট কোথায় পড়ছে? সোজা ওদের প্রফিটের ওপর। দেখুন, ইবিডিয়া মার্জিন 36% থেকে বেড়ে 59% হয়ে গেছে। টেক বিজনেসের এটাই তো আসল মজা, যেটাকে বলে ইকোনমি অফ স্কেল। মানে আপনার ব্যবসা যত বাড়বে, আনুষঙ্গিক খরচ কিন্তু সেই হারে বাড়ে না।
ফলে লাভটা রকেটের গতিতে বাড়ে। বেশ, তাহলে বোঝা গেল যে গ্রো নিজেরা তো দারুণ পারফর্ম করছে, কিন্তু মার্কেটে তো আরও প্লেয়ার আছে, তাই না? তো তাদের তুলনায় গ্রো ঠিক কোথায় দাঁড়িয়ে? চলুন এবার সেই তুলনাটাই করা যাক। এই টেবিলটা দেখুন, এখানে আমরা দেখছি রিটার্ন অন নেটওয়ার্থ বা RONW। সহজ ভাষায় এর মানে হলো একটা কোম্পানি নিজের মূলধন ব্যবহার করে কতটা লাভ তৈরি করতে পারছে। আর এখানে দেখুন 37.57% নিয়ে গ্রো তার লিস্টেড প্রতিযোগীদের থেকে অনেক অনেক এগিয়ে। এটা তো গেল ভারতের বাজারের কথা, কিন্তু গ্লোবাল মার্কেটে কি অবস্থা? সেখানেও কিন্তু একই গল্প। রবিনহুড, ইন্টারঅ্যাক্টিভ ব্রোকার্সের মতো বড় বড় গ্লোবাল প্লেয়ার্সদের গড় RONR যেখানে প্রায় 17.7%, সেখানে গ্রোয়ের 37.57%, মানে দ্বিগুণেরও বেশি। এটা কিন্তু ওদের এফিসিয়েন্সির একটা অসাধারণ প্রমাণ। শুধু নতুন ইউজার আনাই তো সব না, পুরনোদের ধরে রাখাও তো একটা বড় চ্যালেঞ্জ। আর গ্রো এখানেও কিন্তু দারুণ সফল। ওদের অ্যাভারেজ কাস্টমার রিটেনশন রেট 77%। এর মানে হলো ওদের প্ল্যাটফর্মটা বেশ স্টিকি, মানে একবার যে ইউজার আসছে সে সহজে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে না। তো বর্তমান তো আমরা দেখলাম খুবই শক্তিশালী, কিন্তু ফিউচারটা কি? গ্রো কি শুধু এই ব্রোকারেজ ব্যবসাতেই থেমে থাকবে, নাকি তাদের প্ল্যান আরও অনেক বড়? তাদের ফিউচার রোডম্যাপটা কিন্তু একদম পরিষ্কার। যেমন ওয়েল বাই গ্রো ব্র্যান্ডের মাধ্যমে তারা ওয়েলথ ম্যানেজমেন্টে ঢুকছে। অর্থবর্ষ 26-এর মধ্যে কমোডিটি ট্রেডিং আনার প্ল্যান আছে। অ্যালগো ট্রেডিং, বন্ডস এসব তো আনছেই। আর সবচেয়ে বড় কথা, তাদের NBSE লাইসেন্স ব্যবহার করে তারা লোন দেওয়ার ব্যবসাতেও নামতে চলেছে। সোজা কথায়, ওরা শুধু আর একটা ব্রোকারেজ প্ল্যাটফর্ম থাকতে চায় না, একটা কমপ্লিট ফিনান্সিয়াল ইকোসিস্টেম হতে চায়। তাহলে কোম্পানির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো জানা গেল। এবার আসা যাক একদম আসল কথায়, মানে এই IPO ডিটেইলস নিয়ে। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন। IPOতে দু ধরনের শেয়ার থাকে। ফ্রেশ ইস্যু মানে নতুন শেয়ার, যার টাকাটা সরাসরি কোম্পানিতে যায়। আর অফার ফর সেল বা OFS হলো যেখানে পুরনো ইনভেস্টররা তাদের শেয়ার বিক্রি করে বেরিয়ে যান। গ্রোয়ের ক্ষেত্রে দেখুন, ফ্রেশ ইস্যু মাত্র 160 কোটি টাকা আর OFS প্রায় 5,500 কোটি টাকা। এর কারণটা খুব সিম্পল, কোম্পানি অলরেডি প্রফিটেবল, তাই ব্যবসা চালানোর জন্য তাদের নতুন করে খুব বেশি টাকার দরকার নেই। এই IPOটা মূলত পুরনো ইনভেস্টরদের একটা এক্সিট দেওয়ার জন্য। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একটা দারুণ লাভজনক ব্যবসা, রকেটের গতিতে গ্রোথ, আর ভবিষ্যতের জন্য বিশাল সব পরিকল্পনা। প্রশ্নটা এখন একটাই, এই IPO কি গ্রোয়ের সাফল্যের গল্পের পরের অধ্যায়টা লিখতে চলেছে? উত্তরটা তো সময় দেবে।